আগের দিন শেষ, এখন নতুন জামানা শুরু। দিল্লির দাদাগিরির দিন চিরতরে শেষ হয়ে গেছে ওপার বাংলায়। হ্যাঁ দর্শক, এবার আর কোনো লুকোছাপা নয়, লাখো মানুষের গর্জনে ভরা জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে দিল্লিকে চূড়ান্ত জবাব দিয়ে দিলেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ। তাও আবার কোথায় দাঁড়িয়ে? যে রংপুরকে নিয়ে ওপার বাংলায় কিছু উগ্রপন্থী ইউটিউবার আর তথাকথিত উগ্র রাজনৈতিকরা বলেছিল রংপুর নাকি তারা দখল করে নেবে, ঠিক সেই রংপুরে বিপ্লবী মাটি থেকেই ধেয়ে গেল এক কঠিন বুলেট বার্তা। কর্নেল অলির এমন তীব্র হুঙ্কারে কিভাবে কেঁপে উঠল দিল্লির মসনদ? কেন ওপার বাংলায় শুরু হলো তুমুল আতঙ্ক? আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের এই নতুন শক্তির উৎস কি জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। সেদিন রংপুরের আবহাওয়া ছিল চরম বৈরী। সকাল থেকেই নামছিল অবিরাম বৃষ্টি, কিন্তু বাংলাদেশের নতুন রাজনীতির যে পারদ তা যেন রংপুরের বৃষ্টিতেও একটুও কমেনি, বরং আরও উত্তপ্ত হয়ে উঠেছিল 11 দলীয় ঐক্যের ওই বিভাগীয় মহাসমাবেশে। যোগ দিতে শুধু রংপুর শহর নয়, পুরো বৃহত্তর রংপুর অঞ্চল থেকে ছুটে এসেছিল লাখো লাখো মানুষ। বৃষ্টিতে ভিজে মাঠের কাদা মাড়িয়ে মানুষের একটাই উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করা। তবে সবচেয়ে বড় চমক ছিল এই সমাবেশের মঞ্চ। সেখানে একই সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সরকারের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব নাহিদ ইসলাম এবং এলডিপি প্রধান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। ছাত্র জনতার বিপ্লবী সূত্র ধরেই এই শীর্ষ নেতাদের এক মঞ্চে আসা এবং ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে এক সুরে কথা বলাটা আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল ও নজিরবিহীন বার্তা দিচ্ছে। এই সমাবেশ প্রমাণ করেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব এবং জনগণ কতটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। মঞ্চে যখন কর্নেল অলি আহমেদ মাইক হাতে নিলেন, তখন পুরো মাঠ স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে। তিনি শুরুতেই সরাসরি আঘাত করলেন ভারতের সেই পুরনো আধিপত্যবাদী অভ্যাসের উপর। কর্নেল অলি স্পষ্ট ভাষায় বললেন, আপনাদের দাস দাসীরা এখন দিল্লিতে চলে গেছে, এখন বাংলাদেশে কোনো দাস নেই। আপনারা আমাদের প্রভু নন, আমরাও আপনাদের দাস নই। একটিমাত্র কথা, আর তাতেই ওপার বাংলার থিঙ্ক ট্যাঙ্কারদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। বিগত 1.5 দশক ধরে যারা বাংলাদেশকে নিজেদের একচেটিয়া বাজার এবং রাজনৈতিক উপনিবেশ মনে করত, তাদের মুখের উপর এমন চড় কষানো বক্তব্য আগে খুব একটা শোনা যায়নি। কর্নেল অলি মনে করিয়ে দিলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতার চাবিকাঠি এখন আর দিল্লির প্রেসক্রিপশনে চলে না। এখন সিদ্ধান্ত নেয় এই দেশের স্বাধীনচেতা জনগণ, যারা নিজেদের দেশের ভালো মন্দ নিজেই বুঝতে শিখেছে। সম্প্রতি ভারতের কিছু উগ্রপন্থী নেতা, ইউটিউবার এবং তথাকথিত বিজ্ঞানীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে নানা রকম উস্কানিমূলক কথা ছড়াচ্ছিল। এমনকি তারা বাংলাদেশের রংপুর অঞ্চলকে ভারতের অংশ করার বা দখল করতে চাওয়ার মতো ধৃষ্টতা দেখিয়েছে। এর জবাবে কর্নেল অলি যে পাল্টা হুমকি দিয়েছেন তা এখন বিশ্বজুড়ে ভাইরাল। তিনি লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বললেন, আপনাদের কোনো উগ্রপন্থী যখন বলবে রংপুর দখল করবে, আমরা বলবো ক্যালকাটা দেখিয়ে দেব। আগের দিন শেষ, এখন নতুন জামানা শুরু। তিনি আরও যোগ করেন, আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমাদের সঙ্গে হাসি তামাশা করো না। বেশি বাড়াবাড়ি করলে পরনে ধুতি আর থাকবে না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদের সামলাতে দাও। দর্শক, একটু ভেবে দেখুন তো, বাংলাদেশের দিকে পা বাড়ালে পরনে ধুতি থাকবে না, এমন হুঙ্কার যখন জামায়াতে ইসলামের আমির এবং অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টাদের উপস্থিতিতে দেওয়া হয়, তখন এই বার্তার রাজনৈতিক ও কূটনৈতিক ওজন কতটা মারাত্মক তা কি আর বলার অপেক্ষা রাখে?
এই বক্তব্যের মাধ্যমে কর্নেল অলি আহমেদ ভারতের আগ্রাসী মানসিকতার এক চরম জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন আর কোনো সুড়সুড়ি বা হুমকির মুখে চুপ করে বসে থাকা দেশ নয়। আঘাত আসলে পাল্টা আঘাত করার সাহস ও শক্তি এই দেশ রাখে। সামরিক প্রতিরক্ষার শক্তির দিক থেকে বাংলাদেশকে দুর্বল ভাবা যে ভারতের কত বড় ভুল, তা কর্নেল অলি নিজের সামরিক অভিজ্ঞতা থেকে খাতা কলমে পরিষ্কার করে দিয়েছেন। ভারত হয়তো হিসাব করে যে বাংলাদেশের নিয়মিত সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 2.5 লাখের কাছাকাছি, কিন্তু কর্নেল অলি খাতা কলমের সেই হিসাবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেন, আপনারা মনে করছেন বাংলাদেশের সেনাবাহিনী বোধহয় 2.5 লাখ? আমাদের সেনাবাহিনীর সংখ্যা এখন 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে, তারা সবাই দেশের জন্য বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। হ্যাঁ, ঠিক তাই। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান বিশ্ববাসীকে দেখিয়েছে দেশের প্রয়োজনে বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে বুক পেতে দিতে পারে। শহীদ আবু সাঈদের বুলেট প্রবিদ্ধ বুকের উপর দাঁড়িয়ে গড়া এই নতুন বাংলাদেশের কোটি কোটি যুবক আজ সীমান্তের পাহারা দিতে এবং যে কোনো বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে প্রস্তুত। কর্নেল অলি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশের দিকে পা বাড়ান তবে একদিকে যেমন ক্যালকাটা হারাবেন, অন্যদিকে হিমাচল আর কাশ্মীরেও ধাক্কা খাবেন। সুতরাং সীমানার দিকে পা বাড়াবেন না, ওতে আপনাদের জন্য ভালো হবে। এখন প্রশ্ন হলো, ভারতের এই হঠাৎ করে বুক কাঁপানো ভয় কেন? কেন ওপার বাংলায় বাংলাদেশের সামরিক কেনাকাটা নিয়ে এত পেটের মোচড় শুরু হয়েছে? এর মূল কারণ হলো বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক এবং কৌশলগত শিফট বা অবস্থান পরিবর্তন। বিগত সরকারের আমলে বাংলাদেশের প্রতিরক্ষা সামগ্রীর জন্য ভারতের উপর একচাটিয়া নির্ভরশীল হতে বাধ্য করা হচ্ছিল। এমনকি ভারতের কাছ থেকে $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট এর মাধ্যমে নিম্নমানের সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করা হয়েছিল। কিন্তু নতুন বাংলাদেশ এই ফাঁদ থেকে পুরোপুরি বের হয়ে এসেছে। বাংলাদেশ এখন সামরিক খাতের বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি চীন এবং ড্রোনের রাজা তুরস্কের সাথে সম্পর্ক ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ যখন চীন থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন কিনছে, নিজেদের অর্থায়নে সাবমেরিন ঘাঁটি তৈরি করছে, কিংবা তুরস্ক থেকে 5ম প্রজন্মের ফাইটার জেট ও অত্যাধুনিক ঘাতক ড্রোন প্রযুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে, তখনই দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কর্নেল অলি তার বক্তব্যে এই বিষয়টি খুব সহজ ভাষায় তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা যখন দুটো প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মোচড় শুরু হয়ে যায়। আপনারা যখন বড় বড় জাহাজ আর প্লেন কেনেন, আমরা তো কিছুই বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ, হেলিকপ্টার, ট্যাঙ্ক বা আর্টিলারি কিনবো, সেটা আমাদের সিদ্ধান্ত। আপনাদের জিজ্ঞেস করার কেউ নয়। চীন ও তুরস্কের সাথে এই সামরিক ও কৌশলগত বন্ধুত্ব ভারতকে চারদিক থেকে কোণঠাসা করে ফেলেছে, আর এটাই হলো ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ। কর্নেল অলি শুধু হুমকিই দেননি, বরং ভারতের দ্বিচারিতা ও ভণ্ডামির খতিয়ানও তুলে ধরেছেন। সম্প্রতি ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসে একই আকাশ একই বাতাস নিয়ে মিষ্টি মিষ্টি কবিতা শুনিয়ে গেছেন, কিন্তু কর্নেল অলি এই কবিতার ভিতরের তিক্ত সত্যটি ফাঁস করে দিয়ে প্রশ্ন তোলেন, যদি আমাদের জন্য এতই মায়া আর প্রীতি হয় আপনাদের, তবে সীমান্তে কাঁটাতারের বেড়া কেন দিলেন? কেন প্রতিদিন সীমান্তে পুশিন আর হত্যাকাণ্ড চালাচ্ছেন? আমরা কেন ফারাক্কা ও তিস্তার পানির ন্যায্য হিস্সা পাচ্ছি না? আপনাদের অভিন্ন নদীগুলো থেকে পানি কেন আসছে না? বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে একতরফা বাদ দিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে মরুভূমি বানায় আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে ডুবিয়ে মারে। এই অন্যায়ের বিরুদ্ধে এখন বাংলাদেশের প্রতিটি নাগরিক সোচ্চার। কর্নেল অলি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয়, তবে সবার আগে কাঁটাতারের বেড়া সরাতে হবে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং নদীর পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে। দাদাগারি করে আর যাই হোক বাংলাদেশের সাথে বন্ধুত্ব করা যাবে না। বক্তব্যের শেষ অংশে কর্নেল অলি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন,
দেশে সুশাসন ফিরিয়ে আনতে হলে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য সাংবিধানিক পদগুলোতে একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। কারণ চারিদিকে শত্রু রেখে বা জনগণকে ক্ষুব্ধ করে দেশ পরিচালনা করা সম্ভব নয়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই এই আন্দোলনের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, রংপুরের এই মহাসমাবেশ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ এখন কতটা জাগ্রত। ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে কর্নেল অলির এই কড়া হুঙ্কার এবং কলকাতা দখলের পাল্টা জবাব কি ওপার বাংলায় এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেনি? চীন ও তুরস্কের সাথে বাংলাদেশের এই নতুন সামরিক কৌশল কি ভারতকে সত্যিই কোণঠাসা করে ফেলবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের নিচেই কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ ও বিদেশের এমন সব গরম ও গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের আন্তর্জাতিক আঙ্গিনা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।